বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। সাদিকার ফরহাদ আর এই যে ইয়ের বাইরে তো আমরা কেউ চিনি না। এখন আপনি যদি আপনি পূর্ণাঙ্গ কমিটিটা প্রকাশ করেন ভাই, হল কমিটিটা পূর্ণাঙ্গ প্রকাশ, আমরা দেখি যে কে কোন সম্পাদক না, মানে এই হলে 5 জন করে যে 90 বলতে দিবেন 90 জন নামটা শুনতে চাই। আচ্ছা ইয়েস, এখন এই 90 জন নামটা প্রকাশ করেন কালকে। এই যে যারা আসলে যারা ইকোনমিক্সের শিক্ষার্থী, এদেরকে যখন আপনি ট্যাগ দিবেন, ছাত্রলীগের মতো আপনাকে তরাবে, এদেরকে যখন আপনি ট্যাগ দিবেন আপনাকে তরাবে দিয়েছেন, মানে আপনাদের 50% শিক্ষার্থী ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের টিচারদের সাথে যে আচরণটা হয়েছে, এটা শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থী করার কথা না। এটা যদি জেনুইন শিক্ষার্থীদের আন্দোলন করতো, শিক্ষার্থীদের সাথে টিচারদের সাথে বেয়াদবি করার কথা না, এবং ধরে একদম এভাবে মবমূলক অ্যাপ্রোচ করার কথা না। এটা ইন্টেনশনাল এবং ব্যাড ইন্টেনশন। আপনাকে আমি একটা প্রশ্ন করতে, ওয়েলফেয়ার পলিটিক্সের যে রমরমা ব্যবসা, এই ব্যবসায় শুরু হচ্ছে ছাত্র শিবিরের হাত ধরে। আমি কেন বিশ্ববিদ্যালয়ে এরকম পরিবেশ সৃষ্টি হলো, এইরকম পরিবেশ সৃষ্টি হওয়ার পিছনে সবচেয়ে বেশি দায়ী ছাত্র শিবির। ছাত্র শিবির আজকে সারাদিন ধরে ফেসবুকে, এবং আপনি জানেন যে ফেসবুক কেন্দ্রিক তাদের কিভাবে নোংরামি চলে। তারা যখনই বলে যে আমরা একটা ইসলামী ছাত্র সংগঠন, এবং এরপরে বারবার মিথ্যা বলে, যেটা ভাই বলেন মুখে ইসলামের কথা বলি না, আমরা ধারণ করি ওই যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলছে ধৈর্যশীলদের সাথে আছি। এই যে ছাত্র শিবির গত 5-7 মাসে যে পরিমাণ ম্যাসিভ স্কেলে, বিগার স্কেলে প্রোগ্রাম করেছি, তার ধারে কাছেও ছাত্রদল কিংবা বাকচাষ করে নাই। তারা করেছে হয়তো শোডাউন পলিটিক্স, বড় বড় মিছিল সমাবেশ, এগুলো না না। এই যে প্রথমে আমি কমিটি যে দেয়া হচ্ছে না, বসেছি দুটি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে, আরো একজন পথে আছে, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান, আছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব, এবং আছেন জাহিদ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুঃখিত আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি পথে আছেন, কিছুক্ষণ মধ্যে এসে পৌঁছবেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি প্রথমেই আমানুল্লাহ আমান আপনার কাছে জানতে চাই যে 17 জুলাইয়ের পরিপত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতি হলগুলোতে বন্ধের সিদ্ধান্ত ছিল, আপনারা হঠাৎ এরপরও কেন 18টি হলে আহ্বায়ক কমিটি দিতে গেলেন? মানে এটার পেছনে আপনাদের যুক্তি কি? ধন্যবাদ আপনাকে, এখন টেলিভিশনে যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, সহ-আলোচক যিনি আছেন। দেখুন, বাংলাদেশে যতবারই বাংলাদেশ বিপদগ্রস্ত হয়েছে, সংকটের মধ্যে পড়েছে, বাংলাদেশের যতবারই মনে হয়েছে যে না, এখন বাংলাদেশের উদ্ধারকর্তা হিসাবে কারো আবির্ভূত হওয়া দরকার, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাড়া দিয়েছে। এবং এই যে দীর্ঘ একটি ফ্যাসিবাদী সময় ছিল 1.5 দশকের, সেই সময়টি তো এমন একটি ন্যারেটিভ তৈরি হয়ে গেছিল সমাজে যে এই প্রজন্ম দিয়ে কিছু হবে না, এই প্রজন্ম ফেসবুক নির্ভর হয়ে গিয়েছে, এই প্রজন্ম ঠিকমতো পড়ালেখা করে না, রাষ্ট্রের প্রতি তাদের চিন্তা নেই, দেশপ্রেম নেই, নানাবিধ কথা রাজনৈতিক দলগুলো বলতো। তারা 360 ডিগ্রি ঘুরে গেছে। সেই প্রজন্মের মাধ্যমে, এবং সেই একই জায়গা 52, 62, 70 থেকে 90 পর সেই একই জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি। দেখেন, এই সবগুলি রাজনৈতিক আন্দোলন ছিল, এবং যারা বলে থাকেন যে জুলাই গণঅভ্যুত্থান ছাত্র জনতার, বা আমরা যে নামে ডাকি না, কিন্তু এই গণঅভ্যুত্থানটা একটি রাজনৈতিক ফয়সালা ছিল। কারণ যেই আপনি সমন্বয়ক প্যানেল ছিল, আপনি দেখেন সেই সমন্বয়ক প্যানেলও যারা নেতৃত্ব দিয়েছে, তারা কম উল্লেখযোগ্য সংগঠন হলেও তারাও কিন্তু রাজনৈতিক সংগঠনেই দায়িত্বে ছিল, এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোই একটা পর্যায়ে কিন্তু মাঠে এক সম্মুখ লড়াই করে শেষ পর্যন্ত একটি বিজয় নিশ্চিত হয়েছে। কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আপনি পৃথিবীর কোনো দেশও, যে সমস্ত দেশগুলোতে ছাত্র রাজনীতি আছে, সেখানে আপনি এই চর্চাটি দেখবেন না যে একই ছাত্র সংগঠনের অনেক রূপ, সেখানে কোনো সময় তার পরিচয় দিবে না, কখনো পরিচয় দিবে, কখনো অর্ধসত্য দিবে, কখন পুরো দিবে, আংশিক দিবে। এখানে এস.এম. ফরহাদের আসার কথা, এস.এম. ফরহাদ থাকলে আরও ভালো লাগতো আমার কাছে। সুতরাং বিপত্তিটি এই জায়গায় হয়েছে। আপনি 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এই দেশে কোনো সরকার ছিল না। ঠিক সেই সময় বাংলাদেশের যারা গণঅভ্যুত্থানে রাস্তায় নেমেছিল, পৃথিবীতে আপনি এই ধরনের দেশের নজির খুব কমই পাবেন যে মানুষ এই রাষ্ট্রের, আপনি শৃঙ্খলার দায়িত্বে সবাই ছিল, কেউ মন্দির পাহারা দিয়েছে, কেউ মার্কেট পাহারা দিয়েছে, কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু এই যে দেশকে পাহারা দেয়া, এটা একেবারে অ্যাবল, সবাই চিন্তা করছে না এটা আমার দেশ। ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ক্যাম্পাসে আমরা হঠাৎ করে দেখলাম যে 50 জন 60 জনের একটা মিছিল, ছাত্র রাজনীতি চলবে না,
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না। তো পরবর্তীতে দেখা গেল যে ওই মিছিলগুলিতে নেতৃত্ব দেয়া অথবা মিছিলের কোনো জায়গায় থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ইসলামী ছাত্র শিবিরের কোনো পদে আসছেন, ঠিক আছে, এবং এটি পর্যায়ক্রমে বাংলাদেশের বহুত শিক্ষা প্রতিষ্ঠানে সেটি প্রমাণিত হয়েছে। আপনি সর্বশেষ সরকারি তিতুমির কলেজ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার, সেটার সাধারণ সম্পাদক মুনতাসির, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছিলেন যে ছাত্র রাজনীতি তিতুমির কলেজে চলবে না। পরবর্তীতে আমরা দেখলাম একটি সংগঠনের তিনি জেনারেল সেক্রেটারি ওই সংশ্লিষ্ট কলেজের। সুতরাং এই যে সাধারণ শিক্ষার্থী শব্দ ব্যবহার করে আপনি ক্যাম্পাসগুলিতে মানে হলে যে বিভিন্ন সময় আপনি এই যে মব রাত 12টার সময় রাজুতে চলে আসো, এগুলি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের এজেন্ডা বলে আমরা মনে করি এবং এটা বারবার প্রমাণিত। কিন্তু আমি এখানে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই যে ছাত্র শিবিরকে আপনারা যে গুপ্ত বলছেন এটি তো আমরা প্রায় প্রতিদিনই আসলে শুনি, কিন্তু আপনাদের যে কমিটিটা দিলেন সেখানে যে ছাত্রলীগের অনেকজন নেতাকর্মীর নাম আমরা শুনলাম, যাদের কাউকে কাউকে বাদও দিয়েছেন, কিন্তু তারা আসলে কিভাবে ঢুকলো বা তারাও কি আসলে অন্য পরিচয়ে অন্য দলে ছিল কিনা, এরকম কোনো ব্যাপার আছে? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল 593 মানে 600-র কাছাকাছি, তো 600 কাছাকাছি এর অধিকাংশই একেবারেই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ুয়া, এবং খুনি হাসিনার বিদায়ের পরে একটি মাত্র সেশন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত প্রবেশ করেছে। এখন এই এত বিশদ পরিসরের কমিটি ঘোষণার পরে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে, অনেকে তো দেখেছে যে মিছিলে গিয়ে থাকলেও আপনি পদ নেয় না, মিছিলে গিয়েছে এরকম, সেটা তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নিয়েছি। ব্যবধানটা এই জায়গায়, ওনাদের যে নতুন রাজনৈতিক পার্টি সেখানে কেউ তার পরিচয় লুকিয়ে আসতে পারে, কিন্তু ওনারা জানার পরে সেটার ব্যবস্থা নিয়েছেন কিনা সেটা হলো মুখ্য বিষয়। আমরা ওই সংগঠনে দেখেছি যে সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিট প্রধান সে মুজিবের স্লোগান দিয়েছে, তাদের যে আইকনিক নেতা বক্তব্য টি শার্ট পরা, নৌকার স্লোগান দেওয়া, স্ট্যান্ডবাজি করা, এবং আজকে যদি আপনি ছাত্রলীগের বিচারের প্রক্রিয়া আসেন, ওই সময় ছাত্রলীগ হয়ে যে হামলা করেছে আজকে মনে করেন শিবিরের নেতা, তো ওই সময়ের অপরাধের জন্য কি আপনি বিচার চাইবেন না? এই ধরনের বাংলাদেশে দু একটা ঘটনা যেমন চট্টগ্রাম কলেজে ঘটেছে যে আমাদের ছেলেরা জানতো সে ছাত্রলীগের নেতা, তাকে যখন পুলিশে সুপর্দ করেছে শিবির মিছিল নিয়ে গেছে সে জায়গায় যে আমাদের নেতা। এখন আপনি কোন আইডেন্টিটি ধরবেন? এখন আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল হল কমিটি নিয়ে আপনি যে প্রশ্নটি করলেন, সাধারণ শিক্ষার্থীরা আই এম ভেরি শিওর, আপনিও জানেন, আপনি এই মাটির সন্তান, যে একেবারে রাতভর জেগে রাজনীতি চলতে দিব না এই রকমের স্ট্যান্ডবাজি করার জায়গায় সাধারণ শিক্ষার্থীরা যায় না। এইটা একটা 5 তারিখের পরে সর্বোচ্চ পরিকল্পনা গতকালকে ছাত্রদলকে বিপদে ফেলার জন্য করা হয়েছে। সেখানে শিবির, আমরা নতুন সংগঠন বাক্সাসের নেতাকর্মীদেরকে দেখেছি, সেখানে আপনার এদের সমন্বয় এবং ইসলামী ছাত্রী সংস্থা যারা দেখেছি 2-3 দিন আগে টিএসসিতে আপনার রাজাকারদের যে চিত্র প্রদর্শনী হয়েছে সেখানে দাঁড়িয়ে কোরআন 3, সেখানে দাঁড়িয়ে শাহবাগীদের বিরুদ্ধে তাদের লেখা স্লোগান আর কি, সেই সমস্ত নারী নেত্রীদেরকে আমরা দেখেছি গতকালকে স্লোগান দিতে। আমরা দেখেছি ছাত্রলীগের প্রেসিডেন্টের সাথে থেকে জয় বাংলার স্লোগান দেওয়া, সে গতকালকে স্লোগান দিচ্ছে, সে জসিমউদ্দিন হলের 1 নম্বর সদস্য। তার মানে কি কালকে ছাত্র শিবিরই এই বিক্ষোভটি করেছে তাই মনে হচ্ছে আপনার কাছে? ছাত্র শিবির, এবং দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে যখন ছাত্রলীগ বিদায়ের পরে এরা তো ভাববে যে ছাত্রদল এখন আমাদের প্রতিপক্ষ, গণতান্ত্রিক চর্চায়ও সেটাই স্বাভাবিক বিষয়, কিন্তু আপনি সুকৌশলে অথবা রাজনৈতিক পরিভাষায় আপনি একটা সংগঠনকে মোকাবেলা করেন, অপকৌশলে না। তো এই যেটা করা হচ্ছে সেটা অপকৌশল। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলিতে 10,000-এর মতো শিক্ষার্থী আবাসিক রয়েছে, সেখানে গতকালকে আপনি যদি যে কোনো মাপকাঠিতে দেখেন 500 বা এর চেয়ে কিছু বেশি ছিল, তাহলে 9,500 শিক্ষার্থীর ভাষা তো আপনি, তারা কি চায় সেটাকে আপনি জানতে চেয়েছেন, আমরা জানতে চেয়েছি। আর আমাদের যাদেরকে হল কমিটিতে ঘোষণা করেছে প্রায় 600-র মতো, তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী। তারা কি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না? বাংলাদেশের যে এখন বিদ্যমান সংবিধান, সেখানে 37, 38 এবং 39-এ মত প্রকাশের স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা, এই দেশ আমাকে সে অধিকার দিছে রাজনীতি করা। আমি যদি একা আমানো হলে রাজনীতি করতে চাই, আপনি সেটাকে ঘৃণা করতে পারেন, আপনি সেটাকে যুক্তিতর্কের মাধ্যমে বলতে পারেন, কিন্তু আমাকে বাধা দেওয়ার অধিকারও কিন্তু আপনাকে সংবিধান দেয়নি, রাষ্ট্র দেয়নি। আমি আপনার কাছে আসবো, জাহিদ হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে বিপ্লবী ছাত্রমন্ত্রীর সাধারণ সম্পাদক আজকে অভিযোগ করেছেন যে গতকালকে যে বিক্ষোভটি হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে আপনাদের সংগঠনের নেতারা, বিশেষ করে তারা টিএসসি সহ অনেক জায়গায় কথা বলেছে, বিশেষ করে
ছাত্রীদের যে হলগুলো আছে সেখানে আপনাদের নেত্রীদেরকে তারা দেখেছে। আবার আমান ভাই যেটা বলছিলেন যে এখানে ছাত্র শিবিরের নেতৃত্ব ছিল আর কি, আসলে কারা আসলে করেছে এটি আসলে কিভাবে আপনারা বলবেন, বা এই অভিযোগ কি আসলে সত্য? জি ধন্যবাদ। দর্শকবৃন্দ যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। দেখুন, গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে, এই দায়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের। সেটি আমি একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমার উপরে বর্তায়, কিন্তু এই দায় নেওয়ার পাশাপাশি আরও একটু কথা আছে। দেখুন, আমরা যেটা অলরেডি আমার ভাবে মেনশন করেছেন ওইটাকে আমি একটু ভিন্ন ইনসাইটে বলতে চাই। আমরা বিশ্ববিদ্যালয়ে চেয়েছিলাম একটা রাজনীতির রিফরমেশন হবে। ছাত্রলীগ গত 16 বছর যেভাবে দখলদারিত্বে রাজনীতি ক্যাম্পাসে করছে সেটা করতে দেওয়া যাবে না। আমরা রিফরমেশন চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা 5 আগস্টের পরে ক্যাম্পাসে দেখলাম রিফরমেশনের বদলে নো পলিটিক্স ইন ক্যাম্পাসের হাওয়া বইছে। প্রত্যেক রাতে হল থেকে মিছিল বের হচ্ছে যে ক্যাম্পাসে কোনো পলিটিক্স চলবে না। মানে পলিটিক্সের রিফরমেশন আপনি চাইতে পারেন, আপনি আপনার প্রস্তাবনা দিতে পারেন, কিন্তু পলিটিক্স চলবে না, এটি খুব ভয়ঙ্কর। এই পলিটিক্স না চলার মধ্য দিয়ে কোনো একটি দলের বেশি পলিটিক্স চলে, এবং সেই দলটির নাম ছাত্র শিবির। এটা এখন ওপেন সিক্রেট। এবং এই যে মিছিলগুলো, বরং ছাত্র শিবিরের সভাপতি উনি থাকলে বেশ ভালো হতো, বরং আলোচনাটা ভালো জমতো। কিন্তু এই কথাগুলো আমরা বারবারই বলি, আমি ওই জায়গাতে আসছি। এবং আমরা দেখলাম যে সেই নো পলিটিক্স ইন ক্যাম্পাসের যে মিছিল, সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছে ছাত্র শিবিরের একজন নেতা বা একাধিক নেতা। মানে এটা খুবই ফান্ডামেন্টাল কোশ্চেন। যদি ছাত্র শিবির রাজনৈতিক ছাত্র সংগঠন হয়, মানে ধরুন আমি ক্যাম্পাসে ছাত্রদলকে যেভাবে ডিল করি একইভাবে ডিউডিএসকে ডিল করি না। ছাত্রদল একটা রাজনৈতিক ছাত্র সংগঠন, আমি একটা রাজনৈতিক ছাত্র সংগঠন, তার সঙ্গে আমার ডিলিংটা একরকমের। ডিউডিএস একটা কালচারাল সংগঠন, তার সঙ্গে আমার ডিলিংটা অন্য রকমের। ছাত্র শিবির আসলে কি? সেই একটা রাজনৈতিক সংগঠন নাকি সামাজিক সাংস্কৃতিক সংগঠন? সে যদি রাজনৈতিক ছাত্র সংগঠন হয়ে থাকে তাহলে সে প্রথমেই ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমত নো পলিটিক্স ইন ক্যাম্পাস এই মিছিল করে সে তার এই রাজনৈতিক ছাত্র সংগঠন হওয়ার যে নৈতিক জায়গা, সেই নৈতিক জায়গা সে প্রথমেই হারায় ফেলছে। সুতরাং সমস্যাটা এখান থেকে শুরু, 1 নম্বর। দ্বিতীয়ত দেখেন, কালকের যেই সমস্যাটা হলো, তো ছাত্রদল হল কমিটি দিবি কিনা, গণতান্ত্রিক ছাত্র সংসদ দিবি কিনা, শিবির দিবি কিনা, অন্যান্য বাম সংগঠনগুলো দিবি কিনা, বা হলে আসলে রাজনীতি চলবে কিনা, চললে কোন ওয়েতে ফাংশন করবে। ছাত্রলীগ হলে কমিটির মাধ্যমে সিট দখল করতো, গেস্টরুম কালচার ছিল, আমরা তার এগুলো চলতে দিতে চাই না। তাহলে কি ফরমেশন হবে? এইটা 5 আগস্টের পরে সকল ছাত্র সংগঠন বসে একসঙ্গে ঠিক করার কথা ছিল। তার পরিবর্তে প্রথমত ছাত্র শিবির নো পলিটিক্স ইন ক্যাম্পাস বলে সেই সম্ভাবনাটা আমাদের নষ্ট করলো, যার কনসিকুয়েন্সে কালকের এই মিছিল, কালকের এই ভাঙচুর। দ্বিতীয়ত ছাত্র শিবির একই সঙ্গে তারা যদি তখন থেকে ছাত্র রাজনীতি না চায়, তাহলে কালকে এবার বিক্ষোভ করে, মানে কালকে তো তাদের দাবিও ছিল এটাই যে তারা ছাত্র রাজনীতি চায় না। আমি তো ওইখানে আসছি। তো ধরেন তারা এই প্রথমত আমাদের যে রিফরমেশন, আমাদের যে ক্যাম্পাসের একদম স্থিতিশীল অবস্থা, সেখানে তারা প্রথম ব্রেকটা মারল। দ্বিতীয়ত যেটা হলো, তারা গত 15 বছর নির্যাতিত ছিল, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি। আমরা ক্যাম্পাসে ভয়েস রেজ করেছি যে শিবির নামে কোনো ট্যাগিং দিয়ে কাউকে মারা যাবে না, শিবির একজন করলে তাকেও মারা যাবে না, তাকেও পুলিশে দেওয়া যাবে না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের, আমি যদি ভুল না করি, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক বা কিছু একটা, আমার ডিপার্টমেন্টের জুনিয়র মিফতাহুল ইসলাম মারুফকে যেদিন জিয়া হলে, শহীদ রাষ্ট্রপতি জিয়া হলে যেদিন মেরে থানায় সোপর্দ করা হয়, শাহবাগ থানায়, আমরা ছাত্রলীগের পরিষদের নেতাকর্মীরা গিয়ে তাকে ছাড়িয়ে এনেছি। সাদিক কায়েম, এস এম ফরাদ কেউ জানে, তারা তখন ছাত্রলীগের স্লোগান দিত ক্যাম্পাসে। তারা তখন ছাত্রলীগের হয়ে ওই সূর্য সকালে দাঁড়িয়ে নৌকা নৌকা শেখ হাসিনা স্লোগান দিত। আমরা গিয়েছি শিবিরে এসে নেতাকে ছাড়াই আনার জন্য, আমরা তখন জানতাম না সে শিবির। আমরা গিয়েছি একজন সাধারণ শিক্ষার্থীকে আপনি শিবির ট্যাগ দিয়ে তাকে মেরে থানায় সোপর্দ করতে পারেন না। সুতরাং আমরা শিবিরের সেই তাকে যে টর্চার করেছে তার বিরুদ্ধে ছিলাম। কিন্তু শিবির কী করলো? শিবির যখন তাকে এখন ছাত্রদলটা মারবে না, আর মারার মতো কেউ নেই, ছাত্রলীগ ক্যাম্পাসে নেই, তারা তাদের সেই কমিটি, তাদের সেই সাংগঠনিক পরিসর, এটা নিয়ে লুকোচুরি খেলতে শুরু করলো। এবং এই লুকোচুরিটা এমন হলো যে তারা দেখানোর চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মতো 14 থেকে 15 জন লোকবল আছে, আর কেউ নেই। এবং আপনাদের এখানে বসেই এস এম ফরাদ বলে গেছেন ছোটো ছোটো টিম আছে। এবার এই টিমটা কি, টিমটার পরিসর কি? ওনারা কালকে আহ্বায়ক কমিটি দিয়েছেন, ওইটা কি সভাপতি সেক্রেটারি কমিটি নাকি অন্য কোনো কিছু, নাকি অন্য কি, আমরা কোনো কিছু জানি। এই যে আমি একটু শেষ করি, এই যে তারা অবিশ্বস্ততা তৈরি করছে ছাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে, এই অবিশ্বস্ততার ফলে গতকালকের এই অবস্থা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আমরা যেটা আপনারা আমাদের ব্যাপারে যে প্রশ্ন করেছেন, আমাদের কি স্ট্যান্ড কি ছাত্রদলের হল কমিটির ব্যাপারে, সেটা আমরা গতকাল বিকেলে প্রেস ব্রিফিং করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ জানাই দিছে যে এখানে হল, আমি যেটা আগেই বলেছি, হল কমিটি থাকবে কিনা,
থাকলে কিভাবে ফাংশন করবে সেটা ঐক্যমতের ভিত্তিতে হইতে হবে। আমরা কালকে কিন্তু সেখানে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আর এটা নিয়ে কোনো স্পষ্ট কোনো বার্তা আসলে দিচ্ছে না। না, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। তারা একটা কমিটি করেছিল, কমিশন করেছিল, আমাদেরকে দেখেছিল, তখন আমরা সবাই বসে বসে ছাত্র দলের কাজ করতাম। তারা দেখিয়েছে আমাদেরকে একটা কমিটি করেছে, কমিশন করেছে, কিন্তু সেই কমিশন কোনো রকম আমি বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে 1 মিনিট শুধু জানতে চাই যে মানে যতটুকুই যাই হয়েছে গতকালকে, মানে এটি কি আসলে নির্বাচন পেছানো বা নির্বাচন বন্ধ হয় এরকম কি কোনো আশঙ্কা দেখেন? না, এখানে যদি এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন পেছানোর কথা আসে, আমি মনে করি এজন্য সম্পূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী। কারণ তারাই মানে পেছাতে পারে কিনা সেই পরিবেশ তৈরি হয়েছে। না, আপনি যদি ঝামেলা আপনি তৈরি হয়, এটা সমাধানের জন্য যদি তারা সেই শক্তভাবে এটা হ্যান্ডেল করে এবং নৈতিকতার জায়গা থেকে করে, আমার তো মনে হয় যে ডাকসু পেছনের কোনো সুযোগ আছে বলে মনে হচ্ছে না। কিন্তু এই দোহাই দিয়ে তাদের যে অপারগতা অথবা তারা যে এই বিষয়ে কোনো, আমি তো মনে করি তারা বায়াসড। কারণ হচ্ছে আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র প্রতিনিধি নামে প্রত্যেকটা হলে এক একজন বা একাধিক, আমি যদি মনে না করি, সেটাকে নির্বাচিত করে সিনেটে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যার কর্তৃপক্ষ তারা কোন পদাধিকার বলে, কিসের ভিত্তিতে তাদেরকে নিয়ে মিটিং করেছে এবং হলগুলিতে যে ছাত্র প্রতিনিধি এরা কারা? ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, আমরা দেখি তিনি ভিসি নির্বাচিত হওয়ার, ভিসি হওয়ার পরে ঢাকা মেডিকেলে গেছেন, পরে টিসি দিয়েছেন, তখন ট্রেনের কার্যক্রম চলে, তার গাড়ির গেট খুলে দিয়েছে সাদিক ক্যাম্প। তিনি প্রেস ব্রিফিং করছেন, পিছনে যান সাদিক ক্যাম্প। বিশ্ববিদ্যালয়ের ভিসি কি জানতেন না তিনি একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের তখনকার সভাপতি? তিনি এই কাজ কিভাবে জেনে শুনে নিয়ে আসছেন? আমানুল্লাহ আমান, আপনার কাছে জানতে চাই যে উমামা ফাতেমা আজকে বলেছেন, আপনি জানেন যে ছাত্র দলের হল কমিটি বাতিল করতে হবে, শিবিরের কমিটি প্রকাশ করতে হবে। এই কথাটা আসলে খুব একটি রহস্যজনক বক্তব্য, মানে এটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, উমামা ফাতেমা গণঅভ্যুত্থানের আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন প্ল্যাটফর্ম, সেখানের সমন্বয়ক ছিলেন। এই অভ্যুত্থানে যারা যেভাবেই অংশগ্রহণ করেছে সবার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু সে আগে একটি সংগঠনে ছিল, এই ব্যানারে আসার পরবর্তী সময় উনি যখন ব্যানারটি ত্যাগ করলেন, তখন যে সমস্ত শব্দ চয়ন করেছেন, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি প্রায় 2.5 ঘন্টার একটি লাইভ, এবং তার বক্তব্যের সমর্থন জানি আমিও অনেক টকশোতে আমি অনেক কথা বলেছি যে সে এটাই বলেছে, আপনারা কেন এটার ব্যাখ্যা দিচ্ছেন না, এনসিপির নেতাদেরকে বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কিন্তু তার প্রত্যেকটা পদক্ষেপের একটা মোটিভ আছে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং উনি খুবই সুযোগ সন্ধানী বলে আমার কাছে মনে হচ্ছে তার আচরণে, যে ডাকসুকে কেন্দ্র করে ওনার একটি ইচ্ছা থাকতেই পারে, কিন্তু যে কথাটি বলেছে সেটা তো স্পষ্টত ওই সাংঘর্ষিক, যে আপনি একই সাথে ছাত্র রাজনীতি চাচ্ছেন না, একই সাথে একটি সংগঠনের কমিটি প্রকাশ চাচ্ছেন, আরেকটি বন্ধ চাচ্ছেন, আপনি আসলে কি চাচ্ছেন এটা শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। এবং গ্রামে একটা কথা বলে যে মানে উস্কে দেয় আর কি, উস্কে দিয়ে দূরে দাঁড়িয়ে দেখা। আমরা দেখেছি ওবামা ফাতেমার একটা রহস্যজনক মানে উনি ভূমিকা পালন করতেছেন এই গতকালকের ঘটনায়, যে উস্কে দেয়া, এবং উনি মেয়েদেরকে ওই রকমভাবে যাদের বিরোধিতা করছেন বাম থাকা অবস্থায়, যে যারা ছাত্রী সংস্থা তাদের সাথে ওনার মানে অর্থাৎ স্বার্থের কারণে যে মিলে যায়, স্বার্থের কারণে যে নৈতিকতার মানদণ্ড ভেঙে যায়, এটা ওনার আচরণে আমি দেখেছি। খুবই অল্প করে শোনা যায়, কিন্তু এমনও কথা শোনা যাচ্ছে যে যদি এগুলো অনেকটা হয়তো ভিত্তিহীন হতে পারে, যে হ্যাঁ ছাত্র দলের সাথে যদি বাকশাসের যদি এক ধরনের জোট হয়, সেটি বামপন্থী আন্দোলনের সাথে শিবিরের হতে পারে, এরকম কথা আপনারা শুনেছেন কিনা? বা আপনি যেমন বলছেন যে সুযোগ সন্ধানী বা নানাভাবে ব্যাখ্যা করছেন, মানে এটিও হতে পারে কিনা, মানে এরকম কোনো আজ কি আপনারা পেয়েছেন কিনা, বা সেরকম জায়গা থেকে উনি কথা বলা শুরু করেছেন কিনা? মানে শিবিরের সাথে তাদের কোনো এটা ওই যে আপনি যদি আপনার স্বার্থের কারণে আপনার যেটা বললাম নৈতিকতার মানদণ্ড যদি আমি ক্ষণে ক্ষণে ভেঙে যায়, তাহলে আপনি যে কোনো সমীকরণে যেতে পারেন। কিন্তু আমরাও শুনেছি যে মানে অনেকে বলে যে ছাত্র দলের কাছ থেকে সে কোনো ফেভার পাচ্ছে কিনা, এটা আমাকে একাধিক জায়গা থেকে প্রশ্ন করেছে। আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই এখান থেকে স্পষ্টভাবে, ছাত্রদল অনেক বড় একটি সংগঠন। ছাত্রদলের হল পর্যায়ের অনেক নেতাকর্মীর ত্যাগ শ্রম ঘামের ধারে কাছে উমামা এই দেশের জন্য পরিশ্রম করে নাই। আমাদের অনেক হল পর্যায়ের নেতা আছে যারা 3বার 4বার জেল খেটেছেন, অসংখ্যবার হয়রানির শিকার হয়েছেন, ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সুতরাং উমামারা কি স্টাইলে রাজনীতি করেছে, কতটুকু আপনার স্পেস নিয়ে প্রতিবাদ করেছে, কত কুসুম কুসুম প্রতিবাদ করেছে, সেগুলো আমরা জানি। সুতরাং এটা আমাদের আলোচনার বিষয় না। আমি আপনাকে একটু যদি আপনি সময় দেন বলতে চাচ্ছি, সেটি হচ্ছে
ছাত্রদলকে নিয়ে অনেক ধরনের ব্যাশিং করার অপচেষ্টা, ছাত্রদলের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার অপচেষ্টা আমরা দেখেছি, কিন্তু আপনি দেখেন যে এত বড় একটি ছাত্র সংগঠন 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত এক বছরের বেশি অধিক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পদধারী নেতার সংখ্যা 1000-এর উপরে, কর্মী বাদ দিয়ে। সেইখানে কি আপনি কোথাও শুনেছেন যে কোনো হলে ছাত্রদলের একজন নেতা কোনো একজন শিক্ষার্থীকে একটা ধাক্কা দিয়েছে? একটা ঘটনা, এত বড় একটি পরিবার, জাতীয়তাবাদী পরিবার, একটা ঘটনা ঘটে নাই। এবং শিক্ষার্থীরা যেই ধরনের আচরণ পছন্দ করে, আগে যে একটি কাঠামোগত নিপীড়ন ছিল, গেস্ট রুম, এই কালচার, তারপরে হলে নির্যাতন, প্রোগ্রামে ডেকে আনা, আপনি যদি একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইটা কি একটা ছাত্র রাজনীতির যে আগামীতে ক্ষমতায় আসবে শোনা যায়, এটি ধরেও তো হয়তো করতে পারতো ছাত্রদল, মানে যদি হ্যাঁ। এবং সবচেয়ে বেশি যাদের লোকবল আছে, এই যে যারা প্রতিবাদ করতেছে, গতকালকে যে শিক্ষার্থীদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে প্রায় 600-র মতো, তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই যে, এবং দেখেন যে কিছুদিন আগে যে একটি উদাহরণ তৈরি হলো যে আপনি 3রা আগস্টের প্রোগ্রাম নিয়ে আমরা শহীদ মিনার থেকে আমাদের যে এনসিপির নেতারা আমাদেরকে বলেছিল স্থান ত্যাগ করতে, যদিও আমরা অনুমতি পেয়েছিলাম ওখানে প্রোগ্রাম করতে, সেটা আমরা যে ঔদার্য, আমরা উস্কানির পরিবর্তে যে উদারতা, ঔদার্যের পরিচয় দিলাম। আজকেও ঠিক দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের একটা মিছিল করেছে যে আমাদের নিয়ে যে অপচেষ্টা করা হচ্ছে, যে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রের বদলে, গালির বদলে তালি দিয়ে আমরা সেই গণতান্ত্রিক সহাবস্থানকে স্বাগত জানাই। জানতে চাই যে নির্বাচনে জনপ্রিয়তা দলের, ব্যক্তির অনেক কিছুতে আছে, যদিও এটা দলীয় রাজনৈতিক পরিচয়, নির্বাচনটা সেভাবে হয় না, কিন্তু ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যতগুলো কর্মসূচি নিয়েছে, সেটি যেমন আমরা আপনাদেরকেও দেখেছি অনেক ধরনের কর্মসূচি নিয়েছেন। আমি জাহিদ হাসানের কাছে জানতে চাই যে এই আপনাদের যাত্রা শুরুর পর থেকে মানে শিক্ষার্থীদের কাছে যাওয়ার জন্য আপনারা কি কি করেছেন, বা আপনাদের শিক্ষার্থীদের সাথে যোগাযোগের প্যারামিটারগুলো আসলে কি কি? দেখুন, আমরা ছাত্র রাজনীতিকে একটা ভিন্ন লেন্স দিয়ে দেখতে চাই। আচ্ছা, আমরা মনে করি ছাত্র রাজনীতি হতে হবে সবসময় ছাত্রদের পক্ষে হয়ে বার্গেনিং করবার জন্য, এবং আমরা মনে করি ছাত্র রাজনীতি ভবিষ্যৎ জাতীয় রাজনীতির রূপরেখা প্রদান করবে। আমরা মনে করি ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থী বান্ধব, এবং একই সঙ্গে বাংলাদেশের বর্তমান সময়ের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী গবেষণামূলক বিশ্ববিদ্যালয় তৈরি এবং শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা সংস্কার ইত্যাদি নিয়ে কাজ করবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে প্রবণতা আমরা দেখলাম গত 1 বছরে, বিশ্ববিদ্যালয়ে আইডিয়ার পলিটিক্স বা ইডিওলজিক্যাল মতাদর্শিক ডিবেটের বাইরে গিয়ে আমরা দেখলাম বরং বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে টাকার পলিটিক্স, ওয়েলফেয়ার পলিটিক্স। দেখুন, আমরা মনে করি যে একটা ছাত্র সংগঠন হিসেবে ছাত্ররা একটা সংগঠনকে রান করে, ওয়েলফেয়ার পলিটিক্স দরকার নাই। আমি বলছি ওয়েলফেয়ার পলিটিক্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থানকে খুবই বাজেভাবে হার্ম করে। ওয়েলফেয়ার পলিটিক্সের বদলে যে আইডিয়া এবং ইডিওলজির পলিটিক্স গড়ে উঠবার কথা ছিল সেইটি হয়নি, এবং সেটিও আপনি দেখেন এই ওয়েলফেয়ার পলিটিক্সের যে রমরমা ব্যবসা, এই ব্যবসায় শুরু হচ্ছে ছাত্র শিবিরের হাত ধরে। আমি এই কথাটি বলতে আমার কষ্ট হচ্ছে, তারপরও বলি, এই যে আজকে আমরা এইখানে বসে যে ডিবেটটি করছি যে রাজনৈতিক অস্থিরতা কেন, কালকে কেন বিশ্ববিদ্যালয়ে এরকম পরিবেশ সৃষ্টি হলো, এইরকম পরিবেশ সৃষ্টি হওয়ার পিছনে সবচেয়ে বেশি দায়ী ছাত্র শিবির। দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট 2-3টা উদাহরণ দিই। ছাত্র শিবির আজকে সারাদিন ধরে ফেসবুকে, এবং আপনি জানেন যে ফেসবুক কেন্দ্রিক তাদের কীভাবে নোংরামি চলে। আমি আপনাকে জাস্ট 2টা কথা বলবো, এবং 2টা আমি এভিডেন্স দেব। বাকশাসের পক্ষ থেকেও দেখি যে শিবিরকে ধরে উচ্চারণ করে এই যে কমেন্ট করা, বা মানে এক ধরনের শিবিরের সাথে মুখোমুখি জায়গাতে আপনারা কিন্তু যাচ্ছেন আর কি। কেন যাচ্ছে আমি আপনাকে বলি। ধরুন, ছাত্র শিবির আজকে সারাদিন তাদের একদম দায়িত্বশীল নেতারা প্রচার চালিয়েছে, তাদের যে ফিল্টার, সেই ফিল্টার নাকি গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা ভেঙেছে বা হল থেকে বের করেছে। আমি তাদেরকে স্পষ্ট চ্যালেঞ্জ করছি, আমরা ফেসবুকেও করেছি, যে গণতান্ত্রিক ছাত্র সংসদের কোনো একজন নেতা করবে কোনো একটা হলে যদি শিবিরের ফিল্টারের গায়ে হাত দেয়, তারা পারলে প্রমাণ দেখায়। তারা কোনো প্রমাণ দেখায়নি। বরঞ্চ কী হয়েছে, সূর্য সেন হলে যেই শিক্ষার্থী এই ফিল্টারটাকে টেনে হলের বাইরে রেখে দিয়ে এসছে, সেই ছাত্রের সঙ্গে, সেই শিক্ষার্থীর সঙ্গে আমাদের কোনো রকমের কোনো সাংগঠনিক বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ইভেন গতকাল রাতের আগে আমি শিক্ষার্থীকে চিনতাম না, তারা তাকে বানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মী, এবং এই মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে। আমি জানি না যে তারা যখনই বলে যে আমরা একটি ইসলামী ছাত্র সংগঠন, এবং এরপরে বারবার মিথ্যা বলে, 1 নম্বর। দ্বিতীয়ত দেখেন, এনসিপির জয়েন্ট সেক্রেটারি আকরাম হোসেন একটা কমেন্ট করেছেন ফেসবুকে, তিনি লিখছেন যে বাকশাসের কেকে এটা ভেঙেছে, প্রমাণ দাও। এবং এই কমেন্টটি তিনি করেছেন
ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের কমেন্ট বক্সে। সেখানে শিবিরের এক লোক এসে, আমি শব্দ উচ্চারণ করতে পারবো না, তিনি বলছেন কিরে ... পুয়া, মানে আপনি বুঝতে পারছেন যে পরের শব্দটা কি, এটা উচ্চারণ করার মতো পাবলিক স্পেসে আমি এই লাজ শরম রেখে চলতে চাই। মানে এবং সেই ব্যক্তির সেটা কোনো ফেক আইডি না, বট না, একজন মানুষের আইডি। আপনি তার পুরো প্রোফাইল গিয়ে দেখবেন শিবির জামাত নিয়ে অনেক রকমের পোস্ট, অনেক রকমের ভালো পোস্ট, গ্লোরিফাই করা। মানে আমরাও তো মুসলিম, আমি একটা ইসলামী পরিবার থেকে এসেছি, আমি ইসলামী রাজনীতি আমি বিশেষ করে আমি ইসলামী রাজনীতি না করলেও আমি মনে করি একজন রাজনীতিবিদ হিসেবে আরেকটা রাজনৈতিক দলের নেতা বা কিংবা কর্মীর সামনে কিংবা কর্মীকে আমি এইভাবে গালিগালাজ করতে পারি। তারা ইসলামী ছাত্র সংগঠন হয়ে এভাবে কিভাবে গালিগালাজ করে ওপেনলি, পাবলিকলি, ফেসবুকে, এবং এটার ফলে তারা একই সঙ্গে তারা ইসলামের কথা বলে, এই যে এখানকার মানুষের লোকায়ত ইসলাম, আমরা ইসলাম থেকে বড় হয়েছি, সেই ইসলামকে একই সঙ্গে হ্যাম্পার করে। দ্বিতীয়ত তারা এখানকার রাজনৈতিক পরিবেশকে, সহাবস্থানকে, সৌহার্দ্যকে, ঔদার্যকে নষ্ট করে। আচ্ছা, আমি একটু ডাকসু প্রসঙ্গে একটু ডিরেক্ট ঢুকতে চাই যে এই যে ছাত্র রাজনীতি বাদ দেবার ব্যাপারে হলগুলোতে নানান কিছু হয়েছে, কিন্তু এটাকে আজীবন ওই জায়গাতেই কি আমরা আসলে থাকবো? আমাদের তো আসলে রাজনীতিকে ফিরিয়ে আনতেও হবে, মানুষের ভীতি কমাতে হবে, ছাত্রদের যে ধরনের কালচার, অত্যাচার, অন্যায়, জুলুম, এটা ফেরানো উচিত কিনা, এবং এটা ফেরার জন্য রাজনৈতিক দলগুলোরও বা ভূমিকা কীরকম, বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরও আসলে কি দায়িত্ব আছে? কারণ আপনি যদি মূল গণতান্ত্রিক চর্চায় আসতে চান, আপনাকে কিন্তু ওই রাজনীতির মধ্যে দিয়ে মানুষের নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে। আপনি কি মনে করেন এটি কিভাবে হতে পারে? দেখুন, আমরা একজন মনীষীর কথা জানি যে প্রকৃত দেশপ্রেম হচ্ছে যে আপনার উপর অর্পিত যে দায়িত্বটুকু সেটা যদি আপনি যথাযথভাবে পালন করেন, সেটাই প্রকৃত দেশপ্রেম। আপনার সমাজের সবাইকে নিয়ে যে কাজ করার সক্ষমতা থাকতে হবে বিষয়টা তা না, আমার উপরে যতটুকু দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি মনে করত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত গণতান্ত্রিক সহাবস্থান ফিরিয়ে আনবেন, এটা খুবই সম্ভব ছিল। আমি খুবই দৃঢ়ভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি মহোদয় এবং প্রক্টর সহ প্রশাসনিক পদে যারা আছেন তাদের স্পষ্ট ব্যর্থতা এখানে রয়েছে। কিন্তু তারা তো বলছেন যে ওই সাধারণ শিক্ষার্থীদের মতামতটাই তারা এস্টাবলিশ করার চেষ্টা করবেন, তারা কিন্তু এটা বলছেন না যে 9,500 যারা এইখানে অংশগ্রহণ করলো না তারা সাধারণ শিক্ষার্থী। আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে মূল্যায়ন করেন তো অধিকতর তো যারা 9,500 500 লোক আসছেন, এবং এই 500 অত্যন্ত সন্নিবেশিতভাবে এবং একটি সুপরিকল্পিত বিকাল 3টা থেকে প্রচার করে তারা সর্বশেষ আঘাতটি করতে চেয়েছে ছাত্রদলের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য। কারণ একটি ছাত্র সংগঠনে 600 মতো নেতাকর্মী একদিনে পদধারী হয়েছেন হলগুলিতে। এইটা যারা আমাদের সমালোচনা করে তারা আগামী 200 বছর আন্দোলন সংগ্রাম, তাদের মতাদর্শ এগুলি প্রচার করেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই সক্ষমতা রাখে না। এবং দেখেন যে কতটা ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় ছাত্রদল দিয়েছে। সুতরাং গণতান্ত্রিক যে ব্যবস্থা, পুনঃপ্রবর্তন, সহাবস্থান ক্যাম্পাসে নিয়ে আসা, সেটা কিন্তু ছাত্রদল প্রত্যেকটা পদে পদে শিক্ষার্থী বান্ধব যে সমস্ত কর্মসূচি, অসংখ্য কর্মসূচি কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েছে, শিক্ষার্থীদের পাশে রয়েছে। ইন্ডিভিজুয়ালি অনেক শিক্ষার্থী অনেক সময় বিপদে পড়লে আমরা রেসপন্স করি, ভর্তির বিষয়ে, চিকিৎসার বিষয়ে, নানাবিধ বিষয়ে আমরা পাশে থাকি। কিন্তু এই যে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে বিপদে ফেলার জন্য, কিন্তু আমরা মনে করি যে না, এইখানে ধৈর্যের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। আপনাদের অবস্থান, কারণ আমরা ওই যে যেটা ভাই বলেন মুখে ইসলামের কথা বলি না, আমরা ধারণ করি ওই যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ বলছে ধৈর্যশীলদের সাথে আছি। আজকে আমি একটু শেষ করি, একদিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে না, এটা একটি জেনুইন ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্র আপনি দেখেন 2-1 দিনের ভিতরে সবচেয়ে ভালো হয়েছে কি 5 আগস্ট পরবর্তী সময়ে একটি সংগঠনের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে যে আসলে এটা যদি না ঘটতো, বাংলাদেশের শিক্ষার্থীরা একটা মধ্যে থাকতো যে আসলে শুনি তাদের আদর্শের কথা, শুনি তারা ভালো কথা, নীতি কথা বলে, আসলে মনে হয় হতে পারে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় মানুষের ভেঙেছে, আপনার মনে হয়? হ্যাঁ, ভেঙেছে। কারণ আপনি দেখবেন যে এরা ওই যে বিএসটিআই অনুমোদিত ISO সনদপ্রাপ্ত গালিবাজ, এরা এত গালি দিতে পারে মানুষকে। আপনি যদি পরমত সহিষ্ণুতা না থাকে, ধর্মের কথা তো পরে। কিন্তু আমি জানতে চাই যে এই যে আপনাদের অবস্থান বা এই যে ডাকসু নির্বাচন, মানে সেখানে জয় পরাজয় বা যেভাবে বলি না কেন, মানে আপনাদের অবস্থান কেমন হবে, আপনারা প্রত্যাশা করেন কিরকম, বা আপনারা কারোর সাথে জোট করবেন কিনা? তফসিল ঘোষণার সাথে সাথে সেটা ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছি। সংগঠনের পক্ষ থেকে এখানেও আমাদেরকে নিয়ে একটি ন্যারেটিভ তৈরি করা হয় যে ছাত্রদল চায় না। দেখুন, আমি আবারও বলতে চাই, আমাদের যত কর্মী আছে এবং ভোটার, তারা সেই পরিমাণ ভোট ইনশাল্লাহ যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করে তারা পাবে না। সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতি করে না, তারা কাদেরকে ভোট দিবে সেটাতে
একান্তই তাদের বিষয়। কিন্তু এই প্রোপাগান্ডা আমাদেরকে নিয়ে করা হয়। কিন্তু আমরা বলেছি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩রা আগস্ট অর্থাৎ হাসিনা পালানোর আগের দিন ৪ তারিখ, সেই দিন যখন সারা বাংলাদেশ হাসিনার বিদায়ের অপেক্ষা করতেছে, সেই দিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা কর্মচারী হাসিনার পক্ষে মিছিল করেছে। এবং এখনও আমি একেবারে দায়িত্ব নিয়ে বললাম, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, আপনি সেই কেরানি থেকে ভিসি পর্যন্ত অসংখ্য সাবেক ছাত্রলীগের হলের প্রেসিডেন্ট সেক্রেটারি, সেন্ট্রাল এবং বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা যারা বহাল তবিয়তে এখনও হাসিনা ফ্যাসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করছে, তাদের বিচারের বিষয়ে, তাদের আইনের আওতার বিষয়ে কেউ কোনো কথা বলে না। আমরা বলে কি যে ডাকসু পেছানোর জন্য কথা বলতেছে। আশ্চর্য, আপনি একজন ফ্যাসিস্টের বিচার চাইতে পারবেন না? তো আপনি সেই কাজগুলি একই সাথে করতেন। যেই কর্মকর্তা কর্মচারী ডাকসুর পোলিং এজেন্ট থাকবে, তারা যদি হাসিনার পদলেহনকারী হয়ে থাকে, তারা যদি শিক্ষার্থীদের উপর হামলাকারী মদতদাতা হয়ে থাকে, তার নেতৃত্বে কি ডাকসু হবে? আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা 2 পর্ব আসলে পার করেছি। যতটুকু কথা হয়েছে বলা যায় যে ছাত্র শিবিরের বিপক্ষে কথা হয়েছে। ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এবং জাহিদা হাসান তারা বারবারই বলেছিলেন যে কেন গুপ্ত অবস্থায় শিবির আছে, এই গুপ্ত অবস্থার মধ্য দিয়ে তারা নানা ধরনের সুবিধা নিচ্ছে, এবং গতকালকে রাতের যে ঘটনা ঘটেছে সেখানেও আপনাদের ভূমিকা আছে, এটি তারা দাবি করেছেন। আপনার বক্তব্য জানতে চাই। এবং একটি বিষয় সম্পূরক প্রশ্ন আপনার কাছে করতে চাই যে হল কমিটি যে আসলে আপনারা চান না, অনেকে হয়তো চাচ্ছেন না, ছাত্রদল দিয়েছে, কিন্তু আজীবন কি এভাবেই থাকবে, নাকি আসলে গণতান্ত্রিক চর্চার লক্ষ্য হলেও আসলে এই পরিস্থিতির পরিবর্তন হওয়া উচিত, সব জায়গাতে রাজনীতি আসা উচিত, কি মনে করেন? এখানে অনেকগুলো ইস্যু আসছে। প্রথমত হচ্ছে গুপ্ত রাজনীতি কেন্দ্রিক ইস্যু আর কি। আমি আজকেও বেশ কয়েক জায়গায় বলেছি, ছাত্র শিবির গত 5-7 মাসে যে পরিমাণ ম্যাসিভ স্কেলে, বিগার স্কেলে প্রোগ্রাম করেছি, তার ধারে কাছেও ছাত্রদল কিংবা বাকচাষ করে নাই। তারা করেছে হয়তো শোডাউন পলিটিক্স, বড় বড় মিছিল সমাবেশ, এগুলো না। এই যে প্রথমে আমি হল কমিটি যে দেয়া হচ্ছে না, মানে হলে কারা রাজনীতি করে, বাইরে আর কি, বাইরে হয়েছে, বাইরে। আমরা বাইরে শোডাউনও দিই নাই, শোডাউন মিছিল আমরা দিই নাই। আপনারা মিছিল করলে এটা মিছিল, আমরা করলে শোডাউন, বরং আমরা আচ্ছা আমার বলতে দিলে ভালো হয়। তো এরপরও যদি এত ম্যাসিভ স্কেল, যেমন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এই যে 5ই অগাস্টে উপলক্ষে সাইকেল রেডি করেছি, শিক্ষার্থীরা ওপেন না, তো আরো নানান ফরম্যাটে যত টিএসসি হল রুম ভর্তি প্রোগ্রাম চলতেছে, শিক্ষার্থীরা আছে। মানে তাদের দাবি হচ্ছে যে তারা 600 সদস্যর কমিটি দিয়েছে, মানে সেই জায়গায় এরপরও যদি কোনো তাদের কনসার্ন থাকে যে আরো কোন ফরম্যাটে করা যায়, তার রিকমেন্ডেশন দিক। দ্বিতীয়ত হচ্ছে ছাত্র শিবির তো 1977 থেকে কাজ শুরু করছে, আর বাকচাষ হয়তো গত বছর কাজ শুরু করছে বা এবছর। তো ছাত্র শিবিরে এতদিনের পুরো ইতিহাসে আমরা এখানে নেতা হওয়ার কম্পিটিশন নাই, যে কারা একে নেতা হবে, পেটে বিশাল কমিটি হবে এরকম। এখানে লিডার চুজ করা হয় 1-2জনকে, তারা পলিসি ঠিক করেন, পলিসি ঠিক করে সবাই এটা মেনে নেন, এই স্টাইলে চলে। আরেকজনের অ্যাসাইন করা পলিসি দিয়ে তো সংগঠন চলবে না। আমার সংগঠন যে স্টাইলে আমরা দেখেছি, আমাদের সিস্টেম অনুযায়ী চললে, আমাদের যে সিস্টেম, এটা এখন পর্যন্ত দেখা বেস্ট সিস্টেম। কারণ আপনারা এখানে ইন্টারনাল মারামারি দেখেন নাই, এখানে গ্রুপিং দেখেন নাই। আপনার এক সংগঠনে 5 জনের 5 গ্রুপ, 5 জনের মেনটেন করে রাজনীতি করবেন, গোরাম পলিটিক্স করবেন, এই জিনিস ছাত্র শিবিরে কখনো ভিজিবল হয় নাই। আমারটা এখন পর্যন্ত বেস্ট দেখা। এর মধ্যে যদি আপনাদের বেটার সাজেশন করতে পারেন। গতকালকের ঘটনার সাথে আপনাদের কোনো গতকালকের ঘটনায় আমরা দেখলাম যে বেশ একটা সংগঠন বিকেলবেলা, দুপুরবেলা বড় প্রেস কনফারেন্স করে ঘোষণা দিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তাদের কার্যক্রম শুরু করে, পরবর্তীতে তারা লিড দিয়েছে, সেখানে অ্যানাউন্স করেছে, সবকিছু করেছে। এবং বাম সংগঠন, বেশ কিছু বাম সংগঠন সাবেক নেতা বা নেত্রী, তারাও মিলে এখানে জোট হয়ে মোটামুটি ভালো পারফর্ম করছে। আমাদের শিবিরের ফিল্ডটা দেখলাম ভেঙে চুরে ফেলে দিচ্ছে। হ্যাঁ, এবং ওই টোটাল প্রোগ্রাম জুড়ে অর্ধেক ছাত্রদলকে গালি দিচ্ছে, অর্ধেক শিবিরকে গালি দিচ্ছে, মানে টোটাল প্রোগ্রামের ডিউরেশন। এরপরে যদি শিবিরকে উপর বলেন, এটা হচ্ছে দায় চাপানোর রাজনীতি। যখন দেখছেন ব্যর্থ হয়েছেন, যখন দেখছেন এই যে মব ক্রিয়েট করে ব্যর্থ হয়েছেন, যখন দেখছেন এই মবটা ছিল মানে স্বতঃস্ফূর্ত না, মানে নিজেরা তৈরি করে মব করা, ভাঙচুর করা, তখন কিন্তু যা কিছু হয়েছে এ দিয়ে কি ডাকসু নির্বাচন পেছানোর কারো উদ্দেশ্য আছে? আচ্ছা, বলছিলাম যেটা, এর মধ্যে দিয়ে শিবিরের উপর একটা পরবর্তী দায় চাপানোর চিন্তা করা হয়েছে। আর আমার কাছে মনে হয় এইসব মব ক্রিয়েট কিংবা অন্য কোনো ইস্যু অথবা অন্য কোনো ফার্দার ইস্যুতে কখনোই ডাকসু পিছানোর কোনো প্রশ্নই আসে না। ডাকসু অন টাইমে হয়ে বিশ্বাস করি। আর এর আগে আপনি একটা কোয়েশ্চেন করছেন হল কমিটি ইস্যু নিয়ে, আমার কাছে খুবই ক্লিয়ার কথা। আমরা শিক্ষার্থীরা যখন যেটা চাইবে সেই অনুযায়ী, যদি কালকে আপনি হাইপোথেটিক্যালি ধরেন, কালকে সিদ্ধান্ত নিলেন যে একটা গণভোট হইলো, গণভোট মানে খুবই সিম্পলি শিক্ষার্থীদেরকে ইমেল করছে, সবার একাডেমিক ইমেল আছে, সবার মতামত দিল যে হলে কমিটি থাকতে পারবে, তখন আমরা দিব। আর এখন পর্যন্ত আমাদের অবজারভেশন হচ্ছে শিক্ষার্থীদের মতামত হল কমিটি না থাকার ব্যাপারে, এই জন্য আমরা হল কমিটি দেই নাই।
হল কমিটি দিচ্ছি না। আর যদি কখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখে যে বা অনেক সময় এটা বলতে পারেন যে ছাত্র সংগঠনগুলো তো হচ্ছে হল কমিটির পক্ষে, এই 10টা বা 20টা সংগঠন, আমি যেটা বিশ্বাস করি ছাত্র শিবির ছাত্র দল মিলে সব সংগঠন মিলে যদি এক জুটিতে রাখেন, সব সংগঠন মিলেও 50% স্টুডেন্টের প্রতিনিধিত্ব কখনোই করে না। মোর দেন 50% স্টুডেন্ট একেবারে জেনারেল অ্যাপলিটিক্যাল রাজনীতি করে না, এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাধারণ যারা আসলে যারা অ্যাপলিটিক্যাল শিক্ষার্থী এদেরকে যখন আপনি ট্যাগ দিবেন, ছাত্রলীগের মতো আপনাকে তরাবে, এদেরকে যখন আপনি ট্যাগ দিবেন আপনাকে তরাবে। মোর দেন 50% স্টুডেন্ট ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতে দেন, মোর দেন 50% স্টুডেন্ট অ্যাপলিটিক্যাল এখন পর্যন্ত। আপনি যখন শুধুমাত্র এই 5-10টা সংগঠনের প্রতিনিধিত্বশীল মনে করেন, তারাই মেন প্রতিনিধিত্ব করে। যাই হয়েছে মানে এটি যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, যারাই করে থাকুক না কেন, আমি এটা ষড়যন্ত্র বলবো না। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত খুব হল কমিটি হল রাজনীতির ব্যাপারে আছে, এটা সত্য। কিন্তু যেটা ভাঙচুর এবং মব ক্রিয়েট, যেটা কালকে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টিচারদের সাথে যে আচরণটা হয়েছে, এটা শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী করার কথা না। এটা যদি জেনুইন শিক্ষার্থীদের আন্দোলন করতো, শিক্ষার্থীদের সাথে টিচারদের সাথে বেয়াদবি করার কথা না, এবং ধরে একদম এভাবে মানে মবমূলক অ্যাপ্রোচ করার কথা না। এটা ইন্টেনশনাল এবং ব্যাড ইন্টেনশন। কিন্তু আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে এই যে আপনারা বলছেন যে আমরা হল কমিটি দেই নাই, হলে আমরা রাজনীতি করছি না, কিন্তু আমরা সেবামূলক কাজ করছি, কিন্তু এই সেবামূলক কাজটাও রাজনীতি কিনা, বা সেবামূলক কাজ যদি আপনি করে থাকেন সেখানে ছাত্র শিবিরের নাম যোগ দেয়া ফিল্টারে, সেটি কিভাবে? এটা আমাদেরকে শিখাইছে হচ্ছে এই যে আজকে জাহিদ ভাই বসে আছে না, বাচ্চা এবং ছাত্রদল শিখাইছে। ছাত্রদল সবার প্রথম এখানে ওই যে নেম প্লেট সহ ওই যে ইয়া দিয়েছে, তাহলে আমাদেরকে অনুসরণ করেন ভাই, আমাদেরকে অনুসরণ করেন রাজনীতি করেন। বাচ্চা সবার আগে, ছাত্রদলেরও আগে মনে হয়, বাচ্চা সবার আগে হচ্ছে এখন যারা অ্যাক্টিভিস্ট আর কি। একটু ইন্টারেস্টিং গল্প বলি, বাচ্চা বলবে যে ছাত্রদলকে হলে ঢুকতে দিব না, হলে রাজনীতি করতে পারবে না, শিবির করতে পারবে না, শিবির এটা করে ওইটা করে বলবে। তারা কিন্তু আবার ব্যক্তি রাজনীতি করে, পার্সোনাল রাজনীতি। মনে করেন আপনি একটা হলে থাকেন, আপনার অধীনে 5-10 জন থাকবে, নিজেরা মব ক্রিয়েট করবে, নিজেরা বিভিন্ন কাজ করবে। ওই ব্যক্তি কোরাম মেনটেন করা খুব মজার, কোরাম পলিটিক্স খুব মজার। ব্যক্তি নিজেও হচ্ছে ব্ল্যাঙ্কেট দিবে, কম্বল দিবে, ওটা দিবে। এখনো আপনি হলে হলে দেখবেন ওই যে সাইকেলের পাম্পার লেখা আছে আমাদের ছাত্র সংসদ, এসব খুবই মজার, খুবই এনজয় করে। মানে সেটা আপনারা কেন ফলো করবেন? আপনারা তো অনেক দিক থেকে আলাদা নিজেদেরকে দাবি করেন, তাই না? আর আমরা যেটা করছিলাম, যেমন কোল্ড ওয়াটার ডিসপেনশন দেওয়ার সময় আমরা প্রথমে হলকে অ্যাপ্রোচ করছি, স্যার শিক্ষার্থীদের রেসপন্স হচ্ছে যে এরকম কোল্ড ওয়াটার ডিসপেনশন দেওয়া যায় কিনা, আপনারা দিবেন কিনা। তো আপনারা দিলে আপনারা মানে আমরা জাস্ট দাবি জানাইছি। তো ওনারা বললো যে আমাদের এখানে মানে ফান্ড ক্রাইসিস আছে, তোমরা দিলে এটা হেল্প হয়, যেহেতু ব্যয়বহুল। আর আমরা চিন্তা করছি শিবিরে আমাদের নিজস্ব টাকা নাই, আমাদের ওই হলের অ্যালামনাই যারা শিক্ষার্থীরা ওই সেই বক্তব্য আমি শুনেছি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমানুল্লাহ আপনার কাছে জানতে চাই যে ডাকসু নির্বাচন যথাসময়ে হচ্ছে এবং খুব উৎসব মুখর পরিবেশে হচ্ছে, সেটি আপনারা বিশ্বাস করেন কিনা বা সেদিকে আপনারা এগিয়ে যাচ্ছেন কিনা? আমরা এগিয়ে গেলে শুধু হবে না তো, যারা মূল দায়িত্বশীল তাদের সেই দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। তারা যদি তাদের জায়গায় সঠিক থাকে, আমি মনে করি না যে কোনো প্রতিবন্ধকতা এখানে তৈরি করতে পারবো, কারণ সবাই এখানে অত্যন্ত আন্তরিক রয়েছে শিক্ষার্থীদের এই অধিকারটি পুনঃস্থাপনের জন্য। একটু আমার ভাই যেটা বলেন একটু বলি, বিষয় হচ্ছে উনি বললেন যে শিক্ষার্থীরা চাইলে ওনারা হল কমিটি দিবেন। ভাইরে ভাই, বাংলাদেশের কোন শিক্ষার্থী আপনার হল কমিটি চাইবো? সবকিছু শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেন গেলে সাধারণ শিক্ষার্থী কথায় না, আমি কথা বলি না, আমাদের কর্মীরা চাইছে যে আমরা হল কমিটি দিচ্ছি, ঠিক আছে। শিক্ষার্থীরা সেটা কতটুকু এই নেতৃত্ব পছন্দ করবে না করবে সেটা ডাকসুতে প্রতিফলিত হবে। ওনারা আমাদের ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি থেকে শুরু করে আপনিও মনে অন্তত 20-50 জনকে চিনেন। সাদিকার ফরহাদ আর এই যে ইয়ের বাইরে তো আমরা কেউ চিনি না। এখন আপনি যদি আপনি পূর্ণাঙ্গ কমিটিটা প্রকাশ করেন বা হল কমিটিটা পূর্ণাঙ্গ প্রকাশ, আমরা দেখি যে কে কোন সম্পাদক না, মানে সেই কমিটি প্রকাশ করার ব্যাপারে এখন এই যে ছোট ছোট টিম করে চলছেন যে আপনারা নানান প্রোগ্রাম করছেন, সেখানে আপনাদের অনেক লোকজন যাচ্ছে, সবাইকে মানুষ চেনে, মানে আমি তার কথা ধরেও যদি ধরি, মানে আপনাদের কমিটি প্রকাশের কোনো এই যে টিম শব্দ চয়নটা করলো, যে আমি এই শোতেই একবার মানে ছোট ছোট টিম শব্দ চয়ন করছে, এটা নিয়ে বেশ মকারি শুরু করছে এবং ছাত্র দলের ভাইরা এবং বাচ্চাদের ভাইরা বেশ ভালো প্রচার করছে আর কি। আমি একটু রিপ্লাই দিই, দেখেন আমরা এখানে আসলে ব্যক্তি বোঝা এবং কোরাম পলিটিক্স করি না যে আমার সাথে 5 জন করে 10 জন করে, আমরা টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্কটা কিভাবে? মনে করেন আমি হচ্ছে কোল্ড ওয়াটার ডিসপেন্সার দিব, ওই হলের প্রপোজকে হ্যান্ড ওভার করতে হবে, 5 জন সেটা রিসিভ করবে। বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। আপনারা কোথায় না আমাদের একজন নেতার বিরুদ্ধে করে শুনেন, আপনারা পার্টি থেকে
ভাই, ওইটা আলাদা জিনিস। আমান ভাই, সবচেয়ে বড় লেজুর ভিত্তি আপনারা আমান করেন। ভাই, আমি লেজুর ভিত্তি এইসব বলি নাই। ব্যক্তি পূজা করেন না, ব্যক্তি আমান ভাই, পূজার কথা বলে টার্গেট করেন না। আপনারা সবচেয়ে বড় লেজুর ভিত্তি করেন। আপনারা ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি জামাতের প্রোগ্রামে কেন যায়? আমান ভাই, আপনারা এটিএম আজহারের রায়ের প্রতিবাদে কেন শিক্ষার্থীদের মানে বাম মোর্চার উপর আমরা ছাত্রলীগের স্টাইলে হামলা করছেন? আপনারা লেজুর ভিত্তি করেন না। ভাই, আমি লেজুর ভিত্তি নিয়ে বলি নাই, আমি বলছি হচ্ছে ইন্টারনাল বাস্তবায়নে আমরা বাকচাষ বা বেশ কিছু সংগঠনকে যেটা দেখেছি হলে আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে ভুল বুঝি না, সঠিক বলছি। আপনারটা হলে 5 জন করে যে 90 আচ্ছা, বলতে দিবেন? 90 জন নামটা শুনতে চাই। আচ্ছা, ইয়েস। এখন এই 90 জনের আচ্ছা, নামটা প্রকাশ করেন কালকে। এই যে জাহিদ ভাই এত কথা বললো না, এত কথা না বলে আমার একটু ওই আমাদের পেজটা একটু যদি ঘুরে আসতো, এই যে টিএসসি অডিটোরিয়াম ভর্তি ছেলে পেলে সবগুলা ড্রোন ফুটেজ এখানে দেওয়া আছে, চিনে নেন না ভাই? হলের গ্রুপে ফার্স্ট এড বলতে দিবেন, আচ্ছা প্লিজ। ফার্স্ট এড বক্স দেওয়ার পরে, পানির কোল্ড ওয়াটার ডিসপেন্সার দেওয়ার পরে, আরেকটা প্রোগ্রাম করার পরে প্রত্যেকটা এক এক সময় এক এক লোকজন তারা গিয়ে হলে গ্রুপে ছবি সহ আপডেট দিচ্ছে। আমরা আজকে 10 জন 20 জন গিয়ে আমাদের সময় শেষ। আপডেট দেওয়ার পরে যদি না চিনেন, সাইকেল র্যালিতে বা অন্যান্য প্রোগ্রামে আমার 500-1000 মানুষ না চিনেন, ধন্যবাদ এবং তাইলে আপনাদের এটা তিনজনকে আমাদের সঙ্গে আর বাচ্চা যেটা করে খুব সুন্দর রাজনীতি, ব্যক্তিগত গ্রুপ থাকবে, গ্রুপের জন্য নির্বাচনের আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা গত রাত্রে ঘটেছে সেটি